ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লাস শুরু করতেছি। আজকে আমরা ব্রেন নিয়ে আলোচনা করব। ব্রেনের পাশাপাশি আরো কিছু টপিকস আছে। ব্রেন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত। আগের দিন বলছিলাম অনেকগুলো সিস্টেম, এর ভিতরে একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর একটা বড় পার্টি হচ্ছে ব্রেন। ব্রেন হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে। ব্রেন কাকে বলে যদি বলি আমরা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টোটাল যে কন্ট্রোল করে এটা কি আমরা বলি ব্রেন। ব্রেন ইজ দ্য সেন্ট্রাল অর্গান অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। কন্ট্রোল সবকিছু, আমাদের যত কিছু আছে সবকিছুই কন্ট্রোল করে ব্রেন। কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন কনসাসনেস, মুভমেন্ট, সেন্সেশন, অটোনমিক ফাংশন, বিহেভিয়ার, মেন্টাল অ্যাক্টিভিটি। এর ভিতর দুইটা কথা এই জায়গায় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সেন্সেশন আর একটা হচ্ছে অটোনমিক ফাংশন। এই দুইটা শব্দের মানে একটু আপনাদের বুঝতে হবে। অটোনমিক ফাংশন বলতে কি বোঝায়? অটোনমিক ফাংশন বলতে অটোনমিক আসছে অটোমেটিক থেকে, আমাদের বডিতে কিছু ফাংশন অটোমেটিক, আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। যেমন শ্বাস প্রশ্বাস নেয়া, আমাদের যে হার্ট বিট, পালস, এগুলো আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। এগুলারে আমরা বলি অটোনমিক, ঠিক আছে। এগুলারে বলে অটোনমিক ফাংশন, এগুলো কন্ট্রোল করে ব্রেন। আগের দিনও বলছিলাম, আজকে ডিটেলস বলবো। তাহলে অটোনমিক ফাংশন বলতে আমরা মূলত বুঝি যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, অটোমেটিক চলতেই থাকবে। যখন অটোনমিক ফাংশন লস হয়, একটা মানুষ ডেথ হয়ে যায়, ঠিক আছে, মারা যায়, আর তার বেঁচে থাকার কোনো অবস্থা নেই। তাহলে অটোনমিক ফাংশন বলতে বোঝাচ্ছে এগুলা। আর সেন্সেশন কি জিনিস? সেন্সেশনের সহজ বাংলা হচ্ছে অনুভূতি, ঠিক আছে। অনুভূতি আমরা বাইরে থেকে যে কথা শুনতে পাওয়া বা একটা পেইন, চিমটি কাটলে ব্যথা পাবে, এগুলো সব হচ্ছে সেন্সেশন। এই দুইটা পার্ট একটু গুরুত্বপূর্ণ, বাকিগুলো তো সহজ বাংলা, আপনারা বুঝতে পারতেছেন। মুভমেন্ট মানে চলাফেরা, কনসিয়াসনেস মানে এই যে শোনা, জ্ঞান আর কি, ঠিক আছে। জ্ঞান, বিহেভিয়ার ব্যবহার, আর মেন্টাল অ্যাক্টিভিটি, আমাদের বিভিন্ন যে মেন্টাল অ্যাক্টিভিটি গুলো, এগুলো সবকিছুই কন্ট্রোল করে ব্রেন। এবার আসেন ব্রেনের অ্যানাটমি। অ্যানাটমি বলতে বোঝায় ব্রেন কি কি নিয়ে গঠিত, ব্রেনের ওজন কত, এগুলা। তাহলে ফার্স্টই হইছে ব্রেনের লোকেশন, ব্রেন থাকে কোথায়। মস্তিষ্ক থাকে কোথায়? মস্তিষ্ক আমরা জানি থাকে কোথায়, আমাদের মস্তিষ্ক হচ্ছে খুলি আছে বাইরে, ঠিক আছে। খুলির মধ্যে যেটা থাকে, খুলির ইংলিশ হচ্ছে ক্রেনিয়াম, ঠিক আছে। ক্রেনিয়াম ক্যাভিটি বা ক্রেনিয়াল ক্যাভিটি যেটাই বলেন, এক কথায় ক্রেনিয়াম অথবা ক্রেনিয়াল ক্যাভিটি। মস্তিষ্কের অবস্থান হচ্ছে ক্রেনিয়ামের মধ্যে, মানে খুলির মধ্যে, ঠিক আছে। আর একটা ব্রেনের ওজন আনুমানিক 1.5 কেজির মতো, ঠিক আছে। 1.5 কেজির মতো, 1.5 কেজির একটু কম হয়, 1.5 কেজির মতো। 1.5 কেজি মনে রাখলে হবে, 1.5 এর একটু কম। ব্রেনের যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে মেনিনজেস, ঠিক আছে। আবরণ, আমাদের যেমন বডির আবরণ কি স্কিন, তেমন ব্রেনেরও আবরণ আছে একটা। এই আবরণটার নাম, মানে বাইরে যদি কারো ইনফেকশন হয়, তারে আমরা মেনিনজাইটিস বলি। এটা কমন রোগ একটা, ঠিক আছে। ব্রেনের একটা ইনফেকশন, মেনিনজাইটিস, খুবই কমন, মোটামুটি কমন, বাচ্চাদের থেকে বয়স্ক সবারই হতে পারে। তাইলে কভারের নাম মেনিনজেস। মেনিনজেসের আবার 3টা লেয়ার, এটা না মনে রাখলেও সমস্যা নাই। 3 লেয়ারে আমরা ভাগ করি, ডুরা ম্যাটার, অ্যারাকিডনিক ম্যাটার, আর হচ্ছে পায়া ম্যাটার। এটা না মনে রাখলেও সমস্যা নাই। তাহলে ব্রেনের লোকেশন ক্রেনিয়ামের মধ্যে, ওজন 1.5 কেজির মধ্যে, 1.5 কেজির মতো, আর হচ্ছে কাভারিং, ঠিক আছে, আবরণ, এটার নাম হচ্ছে মেনিনজেস। এবার আসেন ব্রেনের পার্ট। ব্রেনের অনেকগুলা পার্ট, আমরা ব্রেনের বাংলায় 3টা ভাগে ভাগ করে ফেলি। বাংলায় হয়েছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। আর ইংলিশে এই মধ্য আর পশ্চাতের ভিতরে অনেক কিছু আছে, এগুলোর বাংলা অ্যাকচুয়ালি হয় না, এগুলো ইংলিশই মনে রাখতে হবে। তাহলে আমরা মেইন পার্টে আসি। মেইন পার্ট 1 নাম্বারই বড় পার্ট, সব থেকে বড় পার্ট, এই 4 ব্রেইন মানে হচ্ছে অগ্র মস্তিষ্ক, ঠিক আছে। অগ্র মস্তিষ্কর বাংলা হয়েছে 4 ব্রেইন। এই 4 ব্রেইনের ভিতর একটা পার্ট বা একটা টোটাল ব্রেনের, আমাদের যে টোটালি যে 1.5 কেজির একটা ব্রেন, এর ভিতর সব থেকে বড় পার্টের নাম হচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম, ঠিক আছে। এই জায়গায় লেখাই আছে লার্জেস্ট পার্ট, 80% এর মতোই হয়েছে এই সেরেব্রাম। সেরেব্রাম, এই সেরেব্রামের ভিতর আবার 2টা ভাগ আছে, এই 2 ভাগটা বলি আমরা হেমিস্ফিয়ার, ঠিক আছে। হেমিস্ফিয়ার, রাইট আর লেফট হেমিস্ফিয়ার, আর কানেক্টেড বাই কর্পাস ক্যালোসাম। এত কঠিন কিছু আপনাদের লাগবে না, আপনারা জানেন যে ব্রেনের সব থেকে বড় পার্টের নাম কি, সেরেব্রাম, ঠিক আছে। সেরেব্রাম, এটা থাকে হচ্ছে 4 ব্রেইন, ঠিক আছে। 4 ব্রেইনে মানে অগ্র মস্তিষ্কের একটা পার্ট, আর এর 2টা ভাগ আছে, একটা রাইট একটা লেফট, এটুক জানতে পারলেই হবে, ঠিক আছে। এই আউটার লেয়ারের নাম গ্রে ম্যাটার, ইনার লেয়ার হোয়াইট ম্যাটার, না মনে রাখতে পারলে সমস্যা নাই। তাইলে প্রধান পার্টের নাম হচ্ছে সেরেব্রাম, এটা 4 ব্রেনের একটা পার্ট, সব থেকে বড় পার্ট। এবার আসেন এই সেরেব্রামের ভিতর লোব অনেকগুলা, ঠিক আছে। আগে বলছি ভাগ,
দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? আমরা ভাগ করতে পারি দুই ভাগে, রাইট আর লেফট। আর এর ভিতর লোব আছে অনেকগুলা, ঠিক আছে? লোব মানে একটা ছোট ছোট অংশ, এরকম আমাদের কিছু লোব আছে। লোবের ভিতরে এই লোবগুলোর নাম হইছে আর কি, আমাদের এই যে খুলি বলছিলাম না যে ব্রেন থাকে হইছে কি খুলির মধ্যে, তাহলে খুলির তো বোনস আছে কিছু, ঠিক আছে? হাড় আছে, এই হাড়ের নাম অনুসারে এই লোবগুলোর নাম হইছে ফ্রন্টাল। প্রথম লোবটাই হইছে ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব অবস্থিত আমাদের কপালে। আমরা যদি কপাল দেখি, এই কপালের জায়গাটাই হইছে ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল বোন হইছে এই কপালের বোন, ঠিক আছে? এর নিচেই থাকে আমাদের সেরেব্রামের ফ্রন্টাল লোবটা। তারপর হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল হচ্ছে ফ্রন্টালের দুই পাশ, মানে কপালের দুই পাশ, মানে কানের একটু উপরে, ঠিক আছে? কানের একটু উপরে। তারপর হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে কানের পিছন সাইডটা আমাদের। আর অক্সিপিটাল হচ্ছে একদম আমাদের পিছনে যে শক্ত হাড়, এটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে এই চারটা লোবে আমরা সেরেব্রামকে ভাগ করি: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। এইগুলোর গুরুত্ব কি? এইগুলোর কিছু মেজর ফাংশন আছে, যে ব্রেনের তো অনেক ফাংশন বলছি। এই ফাংশন গুলোর ভিতর এই লোবগুলো, এক একটা লোব এক একটা ফাংশনের জন্য দায়ী আমাদের, ঠিক আছে? ফ্রন্টাল লোব যেমন আমাদের দায়ী মোটর অ্যাক্টিভিটি, আমরা যে কথা বলতেছি, স্পিচ, পার্সোনালিটি, কে কেমন পার্সোনালিটির হবে, ঠিক আছে? পার্সোনালিটি আবার প্রকার আছে, টাইপ এ, টাইপ বি, আর একটা বলে মিক্সড। আমরা টাইপ এ মানে পুরো এক্সট্রোভার্ট আর কি, সে সবারে ডমিনেট করতে চায়, এটারে বলে এক্সট্রোভার্ট। আর একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, সে চুপচাপ বসে থাকে, কার উপর ডমিনেন্স নাই। আর মিক্সড হইছে আমরা সবাই কম বেশি মিক্সড পার্সোনালিটি। তাহলে এই পার্সোনালিটির জন্য দায়ী হইছে ফ্রন্টাল লোব, ঠিক আছে? ফ্রন্টাল লোব। আর মোটর অ্যাক্টিভিটি কি? মোটর অ্যাক্টিভিটি বলতে বোঝায়, ধরেন আপনাকে কেউ মারতে আসতেছে, আপনি তারে ঠেকানোর ট্রাই করবেন, এটারই আমরা বলি মোটর অ্যাক্টিভিটি, ঠিক আছে? মোটর অ্যাক্টিভিটি। তাহলে এই মোটর অ্যাক্টিভিটির জন্য দায়ী হয়েছে ফ্রন্টাল লোব। তারপর এই যে কথা বলতেছি, এটার জন্য দায়ী আমাদের এই ফ্রন্টাল লোবের এরিয়া। জাজমেন্ট, ঠিক আছে? আপনি ভালো না খারাপ বুঝতে শিখতেছেন, এইটাও ফ্রন্টাল লোবের কাজ। তাহলে ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে এগুলো আমাদের। তারপর আসেন প্যারাইটাল লোব, ঠিক আছে? প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবের মেইন কাজ সেন্সেশন, ঠিক আছে? একটু আগেই বলছিলাম সেন্সেশন কি, অনুভূতি আমাদের, ঠিক আছে? অনুভূতি যেগুলো, এই সেন্সেশনের মেইন ই হচ্ছে প্যারাইটাল লোব, ঠিক আছে? সেন্সেশনের ভিতর টাচ, মানে আপনাকে কেউ টাচ করলো, ধরলো, পেইন, ব্যথা দিল, টেম্পারেচার, এই যে জ্বর উঠতেছে আমাদের, এর জন্য দায়ী এই প্যারাইটাল লোব, ঠিক আছে? তারপর আসেন টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ই হচ্ছে মেমোরি, ঠিক আছে? মেমোরি, যে বাংলা সিনেমায় দেখায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পর সব ভুলে গেছে। অ্যাক্সিডেন্ট করলে খালি ফ্রন্টাল লোবে আঘাত পাইলে কিন্তু কিছু হবে না, তার আঘাত পেতে হবে টেম্পোরাল লোবে, ঠিক আছে? কানের পিছনের দিকে আর কি। এই সাইডে যদি কেউ আঘাত পায়, তাহলে এই মেমোরি সেন্টার আমাদের ড্যামেজ হয়ে যায়, ফলে সে আগের সব কিছু ভুলে যায়। তাহলে টেম্পোরাল লোবের মেইন কাজ হচ্ছে আমাদের মেমোরি, আর পাশাপাশি আরো কিছু কাজ করে, হিয়ারিং এর কাজ করে, স্পিচের ওই যে মেইন ফ্রন্টাল, এর পাশাপাশি টেম্পোরালও কিছু ভূমিকা রাখে আর কি, ঠিক আছে? কিন্তু টেম্পোরালের মেইন ফাংশন হচ্ছে মেমোরি, যে সব কিছু মনে রাখতেছেন, বা আমি একটা কথা বলতেছি আপনি মনে রাখবেন, এইটা হচ্ছে টেম্পোরাল লোবের কাজ। আর লাস্ট হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল লোবে আমাদের অনেক কিছুই আছে। অক্সিপিটাল লোবের মেইন কাজ হচ্ছে ভিশন, ঠিক আছে? ভিশন মানে চোখে দেখা, চোখে দেখতে সহায়তা করে হচ্ছে অক্সিপিটাল লোব, ঠিক আছে? তাহলে সেরেব্রামের এই চারটা লোব, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এর কাজগুলো হচ্ছে এই কাজগুলো করে থাকে হচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম। এবার আসেন, এই সেরেব্রামের ভিতর আরো এরিয়া আছে, এই যে যেগুলো বললাম, এগুলোরই আর কি একটু কঠিন করে লেখা, এগুলো আপনাদের অত লাগবে না, আমি একবার একটু বলতেছি শোনেন, এগুলো লাগবে না। এইটাই সহজ করে আমি লোব আকারে লিখে দিছি। এই লোবের ভিতর বিভিন্ন এলাকা একদম আছে, একদম আলাদা আলাদা করা, সূক্ষ্ম সূক্ষ্ম এলাকা, এত ডিটেলস আপনাদের মনে রাখার দরকার নেই। এর ভিতর যেমন মোটর এরিয়া, যে মোটর ফাংশনের কথা বললাম, যেগুলো আমরা, যে ভলান্টারি মুভমেন্ট হইতে পারে, আপনার কেউ মারতে আসলে আপনি ঠেকানোর ট্রাই করবেন, বা কিছু আছে ভলান্টারি মুভমেন্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোটর এরিয়ার কাজ। মোটর এরিয়ায় প্রাইমারি মোটর কর্টেক্স আছে, প্রি মোটর কর্টেক্স আছে, ব্রোকাস এরিয়া আছে, ঠিক আছে? এগুলো এত মনে রাখার দরকার নাই। তারপর সেন্সরি এরিয়ার ভিতর অডিটরি কর্টেক্স, যে আমরা কানে শুনতেছি, ভিজুয়াল কর্টেক্স, চোখে দেখবো, যে এটা কাজ করে ভিজুয়াল কর্টেক্স। আর একটা আছে প্রাইমারি সোমাটো সেন্সরি কর্টেক্স, যে টাচ দিলাম, পেইন দিলাম, কারো ব্যথা দিলে বা কারো টেম্পারেচার উঠলে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাইমারি সোমাটো সেন্সরি এরিয়ার কাজ। আর অ্যাসোসিয়েশন কিছু এরিয়া আছে, যেগুলো হচ্ছে মেমোরি, ইন্টেলিজেন্স, লার্নিং, থিঙ্কিং, এগুলো করে। এই স্লাইডটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এই যে আগের যেটা বললাম লোব, এটা বললেই হবে, ঠিক আছে? এটাই গুরুত্বপূর্ণ। তারপর আসেন এই পার্ট শেষ, আমাদের সেরেব্রাম শেষ। প্রথম যে পার্ট সেরেব্রাম, সেরেব্রাম শেষ, সেরেব্রাম নিয়ে আর কোনো আমাদের কথা নাই। এরপর সেকেন্ড পার্ট হচ্ছে ডায়ানসেফালন, ঠিক আছে? ডায়ানসেফালন, এটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ডায়ানসেফালনের ভিতরে আমাদের তিনটা কম্পোনেন্ট আছে, একটা থ্যালামাস, একটা হাইপোথ্যালামাস, আর একটা এপিথ্যালামাস, ঠিক আছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস আর এপিথ্যালামাস। প্রথমটা গেছে সেরেব্রাম, দ্বিতীয় পার্ট ডায়ানসেফালন। ডায়ানসেফালনের ভিতরে আমাদের তিনটা পার্ট, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, ঠিক আছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, এই তিনটার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের হাইপোথ্যালামাস। একটু পরে আমি বলতেছি। প্রথমে আসেন
থ্যালামাস। থ্যালামাস কি কাজ করে? থ্যালামাস কাজ করছে রিলে স্টেশন ফর সেন্সরি ইম্পালস, এইটার কাজ করে। রিলে স্টেশন কি? রিলে স্টেশন বলতে একটা স্টেশন বোঝায়, যে বাস স্ট্যান্ড, যেমন বাস স্ট্যান্ড দিয়ে সব দিকের বাস আসা যাওয়া করে, এই থ্যালামাসটা ওই রকম একটা বাস স্ট্যান্ডের মতো কাজ করে। এই যে আমাদের যে কোনো সেন্সেশন, একজন আমাদের ধরলো, একটা চিমটি কাটলো, এগুলা যে সেন্সেশন আমাদের মস্তিষ্কে যাবে, এর স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস, ঠিক আছে। আর একটা কাজ করে, এটা হচ্ছে কনসিয়াসনেস আর অ্যালার্টনেস বাড়ায়, ঠিক আছে। কনসিয়াসনেস এন্ড অ্যালার্টনেস রেগুলেট করে, বাড়ায় না, সরি, রেগুলেট করে, ঠিক আছে। কনসিয়াসনেস আর অ্যালার্টনেস, কনসিয়াসনেস মানে আমাদের জ্ঞান, আর অ্যালার্টনেস মানে ওই যে মারামারি, যে অ্যালার্ট হয়ে গেছেন, এই কাজটা করে থ্যালামাস। তারপরের পার্ট আমাদের হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের হাইপোথ্যালামাস। আর একটা হাইপোথ্যালামাস কেন গুরুত্বপূর্ণ? হাইপোথ্যালামাস অনেক কাজ করে, এর ভিতরে একটা সব থেকে ভালো বড় কাজ হয়েছে হরমোন সিনথেসিস করে। এই হরমোনের কারণে আমাদের টোটাল বডি চলে, ঠিক আছে, টোটাল বডি চলে, এই কাজটা করে হাইপোথ্যালামাস। হরমোন নিয়ে আমি বিস্তারিত পরে আরো কথা বলবো, আগে একটু ফাংশন বলে নিই। এই হরমোন বাদেও আমাদের কিছু আরো কাজ আছে, যেমন বডি টেম্পারেচার রেগুলেশন, এক নাম্বার বড় কাজ। যে আমাদের জ্বর ওঠে বা টেম্পারেচার স্বাভাবিক যখন থাকে, বা অনেকের আবার টেম্পারেচার কমে যায়, এটা টোটালটা কন্ট্রোল করে হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাসের একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে এটা টোটালি কন্ট্রোল হয়। 2 নাম্বার হইছে হাঙ্গার এন্ড থার্স্ট, এই যে আমাদের ক্ষুধা লাগে, খেতে হবে এই অনুভূতি জাগে, বা আমাদের পানি খেতে হবে এই অনুভূতি জাগে, এটাও কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তারপর ইমোশনাল বিহেভিয়ার, কার কত ইমোশন, কার না, হাসি, এগুলো সব হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তারপর অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল। অটোনমিক কন্ট্রোল বলতে আমি অটোনমিক সম্পর্কে আগে আপনাদের বলছি, অটোনমিক কন্ট্রোল গুলা হাইপোথ্যালামাস করে। অটোনমিক মানে সব অটোনমিক ফাংশন গুলো, যেমন হার্ট, লাং, কিডনি, এগুলো সব অটোনমিক ফাংশন, এগুলো কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তারপর কন্ট্রোল পিটুইটারি গ্ল্যান্ড, যেটার কথা আমি বলছিলাম যে হরমোন রিলেটেড কাজ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ যতগুলো আছে, যে কন্ট্রোল পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন সিক্রেট হয়। এই সিক্রেশন গুলো, হরমোন গুলো হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে যে যদি স্টিমুলেট না করে, ঠিক আছে, ওই জায়গায় যদি গুতা না দেয়, তাহলে আর কাজ করতে পারবে না। তাহলে এই মেইন হরমোন হইছে আমাদের হরমোনের রাজা বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দিয়ে কন্ট্রোল না গেলে পিটুইটারি থেকে আমাদের টোটাল বডি কোথাও কন্ট্রোল হবে না। তাহলে এই কাজটা করে হাইপোথ্যালামাস। আমি হরমোনের নাম একটু পরই বলতেছি। তাহলে এগুলো হচ্ছে আমার হাইপোথ্যালামাস শেষ, ঠিক আছে। এপিথ্যালামাস নিয়ে আলাদা করে কিছু বলা লাগবে না। ডায়ানসেফালন, আমি আরেকবার বলতেছি, রিপিট করতেছি, ডায়ানসেফালনের ভিতর পার্ট আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস। এপিথ্যালামাস নিয়ে আপনাদের কিচ্ছু লাগবে না, লাগবে থ্যালামাস আর হাইপোথ্যালামাসের ভূমিকা পালন করে, সিগন্যাল নেয় আর সিগন্যাল ব্রেনে ট্রান্সমিট করে, আর হচ্ছে কনসিয়াসনেস, অ্যালার্টনেস রেগুলেট করে। আর হাইপোথ্যালামাস হচ্ছে একটু আগে যে কাজগুলো বললাম, এই কাজগুলো কন্ট্রোল করে। সব থেকে ইম্পর্টেন্ট কাজ হরমোন রেগুলেশন, এটা আমি পরে বলতেছি, এটা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। এবার আসেন পরের পার্ট, পরে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট ব্রেন স্টেম, ঠিক আছে। ব্রেন স্টেম, আমরা যে বেঁচে আছি ব্রেন স্টেমের জন্য। ব্রেন স্টেম যার অকেজ হয়ে যাবে, সে সাথে সাথে মরে যাবে, ঠিক আছে। কারণ ব্রেন স্টেমের ভিতর আমাদের পার্ট আছে মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। এই মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, এর ভিতর এই যে মেডুলা অবলাঙ্গাটা, এই যে লেফটেমের মেডুলা অবলাঙ্গাটার জন্য যদি কারো মেডুলা অবলাঙ্গাটা ইনজুরি হয়, সে আর বাঁচবে না, ঠিক আছে। কারণ এ কন্ট্রোল করে কি আমাদের লাং বা ফুসফুস কন্ট্রোল করে, আমাদের হার্ট অকেজ হয়ে যায়, তাইলে তার আর বাঁচা সম্ভব না। তাহলে তার হার্ট অকেজ হয়ে যাবে, প্লাস লাংস, ফুসফুস অকেজ হয়ে যাবে, সে আর শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, তার ব্লাড প্রেশার থাকবে না, তার পালসও কন্ট্রোল হবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এতই গুরুত্বপূর্ণ, আমাদের বেঁচে থাকার জন্য দায়ী হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এইখানে একটু কথা বলি, এই যে ব্রেন স্টেম বা মেডুলা অবলাঙ্গাটা, এই মেডুলা অবলাঙ্গাটা আমাদের হচ্ছে মাথার পিছে যে শক্ত হাড় অক্সিপিটাল, অক্সিপিটালের নিচেই দেখবেন নরম একটা জায়গা আছে, এই নরম জায়গাটাই হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা ব্রেনের, ঠিক আছে। হাত দিলেই বোঝা যায় যে মাথার পিছে হাত দেন সবাই, হাত দেওয়ার পর দেখবেন শক্ত জায়গার পরই নরম, মানে গাড়ির একটু উপরে, এই জায়গায় মেডুলা অবলাঙ্গাটার সেন্টার, মানে এটার ভিতরেই মেডুলা অবলাঙ্গাটা থাকে। অনেক কান্ট্রিতে, বাইরের দেশে, ঠিক আছে, বাইরের দেশে, পশ্চিমা বিশ্বে অনেক জায়গায় পিথিং নামে একটা টার্ম আছে, ঠিক আছে। পিথিং মানে জুডিশিয়ারি কিলিং প্রসেস। আমাদের দেশে যেমন যদি ক্রিমিনালদের শাস্তি দেওয়া হয়, হাইয়েস্ট সাজা কি? ফাঁসি দেয়া, ঠিক আছে। অনেক বিদেশে এই ফাঁসি দেয় না, এরা পিথিং করে, পিথিং এর মাধ্যমে মাইটে ফেলায়। পিথিং কি প্রসেস? এই মেডুলা অবলাঙ্গাটায় হচ্ছে বিষ প্রয়োগ করা হয়, জাস্ট একটা সুই দিয়ে, এই যে নরম জায়গা, যে জায়গায় বললাম, সেই সুইয়ের মাথায় বিষ থাকে, তখন হচ্ছে এই সুইটা ঢুকাই দেওয়া হয় এই জায়গায়, ফলে রোগী মারা যায়, ঠিক আছে। এটা একদম 1 মিনিটের প্রসেস, একদমই সহজ, ফাঁসির মতো এত কষ্টকর নাই।
জন্য পশ্চিমা বিশ্বে এই প্রসেস চালু আছে, পিথিং প্রসেস চালু আছে, কিলিং প্রসেস আর কি, ঠিক আছে, পিথিং এর মাধ্যমে রোগী মাইরে ফেলায়। তাহলে মেডুলা অবলাঙ্গাটার আমাদের কাজ রেসপিরেশন, হার্ট রেট, ব্লাড প্রেশার, আর বাকি আরো কিছু কাজ আছে, ভমিটিং, সলিং, এগুলো অত ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে ওই তিনটা কাজ আমাদের। তারপর আসেন পন্সের কাজ কি, এটা গেল মেডুলা অবলাঙ্গাটা, মাঝখানে আরেকটা ছিল পন্স, ঠিক আছে, পন্স, এই পন্সের কাজ কি, পন্স রেসপিরেশনে হেল্প করে, বাট মেইন করে হইছে আপনার মেডুলা অবলাঙ্গাটা, আর পন্স হইছে হেল্প করে, ঠিক আছে, হেল্প করে। আর পন্স আরেকটা কাজ করে, যে সেরেব্রাম পড়াইছি প্রথমে, এই সেরেব্রামের সাথে বাকি সব করে হইছে পন্স, ঠিক আছে, মানে মাঝে পন্স, এক পাশে সেরেব্রাম, বাকি অন্য সব দিকে হচ্ছে সেরেব্রাম বা অন্যান্য পার্ট যেগুলো কানেক্ট করছে। আর হচ্ছে পন্সে থাকে ক্রেনিয়াল নার্ভ, নিউক্লিয়াস গুলো পন্সের ভিতর থাকে। আর মিড ব্রেইন আর একটা পার্ট যেটা আমাদের মিড ব্রেইন, এই মিড ব্রেইনের কাজ হচ্ছে ভিজুয়াল এন্ড অডিটরি রিফ্লেক্স। এই যে একটু আগে অক্সিপিটাল লোবের মানে আমরা যে কথা শুনলাম বা দেখলাম, ঠিক আছে, এই রিফ্লেক্স ক্যারি করে হচ্ছে মিড ব্রেইন, ব্রেইন কন্ট্রোল করে, ঠিক আছে, মিড ব্রেইন ট্রান্সমিট করে, আমি বলতেছি আপনারা শুনতেছেন। আর হচ্ছে মাসেল টোন মেইনটেইন করে, মাসেল টোন মেইনটেইন করে। মাসেল টোন মানে কি, মাসেলের টোন মানে দেখবেন আমাদের হাত অনেক সময় শক্ত হয়ে যায়, অনেক সময় বেশি নরম হয়ে যায়, এটাই হচ্ছে মাসেল টোন, ঠিক আছে, অনেক সময় ফ্লাসিড হয়, অনেক সময় রিজিড হয়, যে শক্ত হয়ে যায় তখন বলি রিজিড, যখন নরম হয়ে যায় এটাকে বলে ফ্লাসিড। এই টোনটা নরমালি থাকে একরকম, ডিজিজ কন্ডিশনে একজনের এক এক রকম বেশি আর কি, ঠিক আছে। আই মুভমেন্ট হইছে কন্ট্রোল করে মিড ব্রেন। আই আমাদের তো মুভমেন্ট আছে, আমরা চোখ বন্ধ করতে পারি, খুলতে পারি, ঠিক আছে, এদিক ওদিকে তাকাতে পারি, এই মুভমেন্ট গুলো কন্ট্রোল করে মিড ব্রেন। তারপর আসে সেরেব্রাম, আমাদের সব থেকে আরেকটা লাস্টের পার্ট, এটা হচ্ছে শেষ পার্ট বলতে গেলে আমাদের সেরেবেলাম। সেরেবেলামের কাছে সেরেবেলাম মেডুলারে কানেকশন করে, ঠিক আছে, পন্স আর মেডুলা এই দুইটা কানেকশন করে হইছে সেরেবেলাম, ঠিক আছে, সেরেবেলাম। সেরেবেলামের গুরুত্বপূর্ণ কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে কোঅর্ডিনেশন করে, এটার গুরুত্বপূর্ণ সবথেকে কাজ হচ্ছে কোঅর্ডিনেশন আর ব্যালেন্স আর পশ্চার, এই যে আমাদের ভারসাম্য বজায় রাখা, সোজা হয়ে দাঁড়াতে পারতেছি, ভারসাম্য, আমরা হেলে দুলে পড়তেছি না, এই কাজটা করে সেরেবেলাম, ঠিক আছে, সেরেবেলাম। তাহলে কোঅর্ডিনেশন করে প্লাস ব্যালেন্স এন্ড পশ্চার মেইনটেইন করে, মাসেল টোনও মেইনটেইন করে, এটা পরের কথা, এটা পরে। কোঅর্ডিনেশন মেইন, আর হচ্ছে ব্যালেন্স এন্ড পশ্চার, ঠিক আছে, ব্যালেন্স এন্ড পশ্চার। সেরেবেলামে যদি কারো কোনো আঘাত লাগে বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে ঠিক মতো কথা বলতে পারবে না, কথা বেঁধে বেঁধে পড়বে, ঠিক আছে, যেটা আমরা স্পষ্ট কথা বলতেছি, সেরেবেলামের লেশন হলে সে স্পষ্ট কথা বলতে পারবে না, তার কোঅর্ডিনেশন থাকবে না, এই হাত কাঁপবে, আপনি যদি কিছু একটা ধরতে চান দেখবেন ঠিক মতো ধরতে পারতেছেন না শক্ত করে, এগুলো হচ্ছে সব সেরেবেলামে আঘাত পাওয়ার লেশন। বা ওই যে শুনছেন না স্ট্রোক করছে, স্ট্রোক তো বিভিন্ন জায়গায় করতে পারে, এক এক জায়গায় করতে পারে, এক এক জায়গায় করলে এই যে ফাংশন গুলো বললাম এক একটা লস হবে, এই ফাংশন যেটা লস হবে ওই অনুসারে আমরা আইডেন্টিফাই করি যে স্ট্রোক ওই জায়গায় হয়েছে, আর তারপর তো সিটি স্ক্যান করে আমরা দেখতেই পাবো। এই যেটুকু বলছি এটুকু কি আপনারা বুঝতে পারছেন? তাহলে একটু বলেন, রেসপন্স করেন, তারপর আমি আগাচ্ছি সামনে। ব্রেনের পার্ট আমরা টোটাল পড়লাম, 4 ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে, 4টা ভাগে ভাগ করে পড়লাম। প্রথম পার্ট গেছে সেরেব্রাম, সব থেকে বড় পার্ট, সব থেকে বড় পার্ট সেরেব্রাম, এর লোব আছে 4টার ফাংশন তো বললাম। তারপর সেকেন্ড পার্ট ডায়ানসেফালন, ডায়ানসেফালনের ভিতর আবার 3 পার্ট আছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস। এর ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ বলছি হাইপোথ্যালামাস, আমাদের হরমোন কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল, এগুলো সব হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। আর থ্যালামাস হচ্ছে বাস স্ট্যান্ডের মতো রেল স্টেশনের ভূমিকা পালন করে, ঠিক আছে। তৃতীয় পার্ট বলছি ব্রেন স্টেম, ব্রেন স্টেমের ভিতর ছিল মিড ব্রেন, পজ, মেডুলা অবলাঙ্গাটা। এর ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, আমাদের শ্বাস প্রশ্বাস, হার্ট বিট, এগুলো সব কন্ট্রোল করে মেডুলা অবলাঙ্গাটা। আর পন্সের কাজ কি, কানেকশন করে ওই সেরেব্রামের সাথে সেরেবেলামের, আর রেসপিরেশনে হেল্প করে। মিড ব্রেনের কাজ হচ্ছে আমাদের এই যে চোখের দেখা প্লাস শোনা, কানে শোনা, এগুলার রিফ্লেক্স কন্ট্রোল করে, আই মুভমেন্ট কন্ট্রোল করে, মাসেল টোন কন্ট্রোল করে। আর লাস্ট পার্ট সেরেবেলাম, সেরেবেলাম হচ্ছে আমাদের কোঅর্ডিনেশনে হেল্প করে, সহজ বাংলায় হচ্ছে ভারসাম্য বজায় রাখতে হেল্প করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন পার্ট, ঠিক আছে, ব্রেনের মেইন যে পার্ট, এই হচ্ছে 4টা আমাদের মেইন পার্ট। আমি ছবি আপনাদের লাস্টে দেখাই দিব, সমস্যা নাই। এবার আসেন, এর পাশাপাশি ব্রেনে আরো কিছু জিনিস আছে। ব্রেনের ভিতর এক ধরনের ফ্লুইড থাকে, ঠিক আছে, ফ্লুইড মানে পানি, পানির মতো জিনিস থাকে। এই পানির মতো জিনিসটার নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, আমরা শর্টে বলি সিএসএফ, ঠিক আছে, সিএসএফ।
সিএসএফ, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এর কাজ কি? এর কাজ হয়েছে ব্রেনের প্রোটেকশন দেওয়া। ব্রেনে যদি এই পানি না থাকতো তাইলে কি হইতো? ব্রেনে ঘষা খাইতো একটার সাথে আর একটা, বা আমাদের এই যে হাড়ের সাথে ঘষা খাইয়ে ব্রেনে হয়েছে সমস্যা তৈরি হইতো, ঠিক আছে, ক্ষত তৈরি হইতো। এই ক্ষত তৈরি হইতে পারতেছে না হয়েছে সিএসএফ এর কারণে। শক অ্যাবজর্বারের ভূমিকা পালন করে সিএসএফ, ঠিক আছে। প্লাস ওয়েস্ট রিমুভাল করে, কিছু ওয়েস্ট তো তৈরি হয় সাধারণত, মানে বর্জ্য পদার্থ রিমুভ করে, ঠিক আছে, বর্জ্য পদার্থ তৈরি এগুলো রিমুভ করে সিএসএফ। প্লাস নিউট্রিশন দেয়, ব্রেনে যে আমাদের নিউট্রিশনের দরকার, পুষ্টি উপাদানের দরকার, এইটা আমাদের সিএসএফ দেয়, ঠিক আছে, সিএসএফ দেয়। আর কিছু ভেন্ট্রিকল আছে, দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল আছে, আর থার্ড আর ফোর্থ ভেন্ট্রিকল নিয়ে আপনাদের বিস্তারিত লাগবে না, আপনারা জানেন যে সিএসএফ থাকে ব্রেনের মধ্যে, এটা প্রোটেকশন দেয় আলটিমেটলি। এবার আসেন ফিজিওলজি অফ ব্রেন। ব্রেন কিভাবে কাজ করে? এতক্ষণ তো বললাম ব্রেনের গঠন, ব্রেন কিভাবে কাজ করে। ব্রেন কিভাবে কাজ করে? ব্রেন সাধারণত আমাদের তো ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন থাকে, প্লাস হচ্ছে স্পাইনাল কর্ড থাকে, মানে নার্ভ থাকে, ঠিক আছে, নার্ভের একটা একদম ব্রাঞ্চ অফ নার্ভ অনেকগুলো। এই নার্ভ আর ব্রেন মিলেই আমাদের টোটাল বডিতে সাপ্লাই দেয়, ফলে আমরা হচ্ছে সবকিছু বুঝতে পারি। টোটাল বডির একটা গায়ে মশা বললেও আমরা বুঝতে পারি, ঠিক আছে। তাইলে এই কিভাবে কাজ করে? এটা কাজ করে দুই ভাবে। এটা হচ্ছে মেইনলি অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। অ্যাকশন পটেনশিয়াল, আমাদের যা কিছুই হয় সবকিছুই অ্যাকশন পটেনশিয়ালের খেলা। অ্যাকশন পটেনশিয়াল বলতে ইলেকট্রিক্যাল ইম্পালস বোঝাচ্ছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইম্পালস রে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। সব কিছুতেই আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল আছে, নার্ভ গুলোর মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি হয়, এর মাধ্যমে আমরা ব্রেন সব বুঝতে পারি, আমরা সব বুঝতে পারি। আমি কথা বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন, এই অ্যাকশন পটেনশিয়ালের জন্যই। অ্যাকশন পটেনশিয়াল কন্ট্রোল করে নানা বস্তু দিয়ে, আমাদের সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্লোরাইড আছে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই অ্যাকশন পটেনশিয়াল মেইনটেইন হয় আমাদের। তাহলে নিউরন ট্রান্সমিট সিগন্যাল বায়া অ্যাকশন পটেনশিয়াল। আর অ্যাকশন পটেনশিয়াল গুলো তৈরি হয়েছে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। নিউরো ট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে, কেমিক্যাল সাবস্টেন্স। এই কেমিক্যাল সাবস্টেন্স মিলে হয় নিউরো ট্রান্সমিটার, আর নিউরো ট্রান্সমিটার হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। আলটিমেটলি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ব্রেন, টোটাল ব্রেন সবকিছু কন্ট্রোল করতে পারে, সবকিছু বুঝতে পারে। এবার আসেন ফাংশন অফ ব্রেন। এটা হচ্ছে এতক্ষণ যা বললাম সবকিছু মিলে যে ফাংশন দাঁড়াবে, এটাই হচ্ছে ফাংশন অফ ব্রেন। আমি সবকিছুর আলাদা আলাদা এতক্ষণ ফাংশন বললাম, এজ এ হোল ফাংশন অফ ব্রেন এগুলাই। প্রথমেই হচ্ছে সেন্সরি ফাংশন। সেন্সরি ফাংশন মানে আমরা সবকিছু বুঝতে পারি, রিসিভ এন্ড ইন্টারপ্রিট সেন্সরি ইনপুট। এই যে পেইন বলেন, ব্যথা বলেন, টাচ বলেন, ঠিক আছে, সবকিছু বুঝতে পারি, এটাই বলতেছি আমরা সেন্সরি ফাংশন। তারপর মোটর ফাংশন। মোটর ফাংশন ভলান্টারি, ইনভলান্টারি, আমাদের বডির ভিতরে একদম এই যে হার্ট রেট চলতেছে, লাং চলতেছে, এটাই হচ্ছে আমাদের মোটর ফাংশন। আর কিছু আছে ভলান্টারি, করে পিটাতে চাচ্ছেন তাহলে এটা হচ্ছে ভলান্টারি। আর ইনভলান্টারি কোনটা? ইনভলান্টারি মানে আপনার পেটে কামড় দিয়ে ব্যথা হইতেছে, এটা হচ্ছে ইনভলান্টারি, ঠিক আছে। এই দুই ধরনের হচ্ছে মোটর ফাংশন। তারপর অটোনমিক ফাংশন, এই যে হার্ট লাং চলতেছে, এটা অটোনমিক ফাংশন। এন্ডোক্রাইন ফাংশন, এই যে হরমোন সিনথেসিস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে আমাদের এন্ডোক্রাইন ফাংশন। তারপর মেন্টাল কিছু ফাংশন আছে, এই যে মেমোরি, ইমোশন, বিহেভিয়ার, লার্নিং, এগুলো হচ্ছে আমাদের মেন্টাল ফাংশন, ঠিক আছে। তাহলে টোটাল ব্রেনের ফাংশন এগুলা। বলেন আপনাদের কোশ্চেন আছে কিনা বলেন, নাহলে লাস্টে একদম অনেক বেশি হয়ে গেলে আপনারা আবার বুঝতে পারবেন না। যেতটুকু বলছি কিছু বুঝেন না এমন কিছু আছে? যদি কোনো টপিকসে কোনো কিছু বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করেন। কোশ্চেন না থাকলে আমরা সামনে আগাচ্ছি। একটু হাইপোথ্যালামাস এই বিষয়টা আরেকটু ভালো করে বুঝাইলে একটু ভালো হতো। হাইপোথ্যালামাস আমরা এখন ডিটেইলস আরো বলবো। আমরা আগে একবার বলছি, আগে আমরা যা ফাংশন গুলো বলছিলাম, হাইপোথ্যালামাস কিভাবে আমাদের কি কি নরমাল ফাংশন দেয়, ঠিক আছে। হাইপোথ্যালামাস কিসের পার্ট? ডায়ানসেফালনের পার্ট। আমি আবার বলতেছি, হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের ডায়ানসেফালনের পার্ট, ঠিক আছে। ডায়ানসেফালন কি জিনিস? ডায়ানসেফালন ওই যে প্রথমেই বলছিলাম না, তিন ভাগে আমরা সহজে ভাগ করি, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, অগ্র, মধ্য, পশ্চাৎ মস্তিষ্ক। এই ডায়ানসেফালন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক আমাদের, ঠিক আছে। এর একটা পার্টি হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। এর ভিতরে এক নাম্বার গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে হরমোন সিনথেসিস করা, কিছু হরমোন যেগুলো আমাদের টোটাল বডি কন্ট্রোল করে। এই যে লেখা কন্ট্রোল পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে হরমোন সিনথেসিসের মাধ্যমে। এবারে আর কি কাজ করে? এবার আমাদের বডি টেম্পারেচার রেগুলেশন করে। এটা আমাদের টেম্পারেচার, যে নরমাল টেম্পারেচার কত? আমাদের নরমাল টেম্পারেচার 98.4
থেকে 6, এটা আমাদের নর্মাল বডি টেম্পারেচার, এটা রেগুলেশন করে হাইপোথ্যালামাস। যে আমাদের জ্বর ওঠে আবার যে কমে যায় টেম্পারেচার, এটা টোটাল দায়ী হইছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। 3 নাম্বার কাজ হইছে আমাদের হাঙ্গার এন্ড থার্স্ট সেন্টার মনিটর করে, যে আমাদের ক্ষুধা লাগে, পানি পিপাসা লাগে, এটা হইছে হাইপোথ্যালামাসের জন্য। তারপর আমাদের ইমোশনাল বিহেভিয়ার, ইমোশনাল মানে এই যে হাসি পায়, কান্না পায়, বিভিন্ন কিছু পায়, এটার জন্য দায়ী আমাদের হাইপোথ্যালামাস। তারপর অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল, এই যে অটোনমিক কন্ট্রোলে হেল্প করে। অটোনমিক কন্ট্রোল কোনগুলো? এই যে লাং চলতেছে, হার্ট চলতেছে, কিডনি চলতেছে, এই সবের ফাংশনে হেল্প করে হাইপোথ্যালামাস, ঠিক আছে। এই হচ্ছে হাইপোথ্যালামাসের ফাংশন। এবার আমরা হাইপোথ্যালামাস নিয়ে কথা বলবো বিস্তারিত আরো। আমরা যে জায়গায় ছিলাম, যে হাইপোথ্যালামাস, এই জায়গায় হাইপোথ্যালামাসের আমাদের বিস্তারিত 1 নাম্বার ফাংশন বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার কিভাবে কি মেনটেন হয় এই জায়গায় বিস্তারিত লেখা আছে, এত আপনাদের লাগবে না। আপনারা জাস্ট মনে রাখেন যে বডি টেম্পারেচার আমাদের যে জ্বর ওঠে বা নর্মাল টেম্পারেচার বা কমে যায়, এটা হাইপোথ্যালামাসই মেনটেন করে, ঠিক আছে। এই জায়গায় লেখা আছে বিস্তারিত যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস হচ্ছে হিট লসের জন্য দায়ী, যে আমাদের ঘাম হয়, ঠিক আছে। ঘাম হয় না, জ্বর ছাড়ে যখন ঘাম হয়, বা বেশি গরম যখন তখন ঘাম হয়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসের কাজ। আর পোস্টেরিয়র হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে হিট কনভার্সন করা, এই যে আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে, এইটার কাজ হচ্ছে পোস্টেরিয়র হাইপোথ্যালামাসের কাজ। এত মনে না রাখলেও চলবে, শুধু বডি টেম্পারেচার মেনটেন করে। এরপর আমাদের মেইন যে কথা, এন্ডোক্রাইন ফাংশন, আপনাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম, এন্ডোক্রাইন ফাংশন, এইটা হচ্ছে আমাদের মাস্টার অফ হরমোন বা মাস্টার অফ পিটুইটারি বলি আমরা। এন্ডোক্রাইন ফাংশনের জন্য আমাদের বডিতে যত হরমোন আছে সবকিছুর জন্য হচ্ছে হাইপোথ্যালামাসের আগে অ্যাক্টিভিটি লাগবে। যদি হাইপোথ্যালামাস সিগন্যাল না পাঠায় তাহলে আপনার কোনো হরমোন কাজ করবে না, সেটি ইনসুলিন হইতে শুরু করে যে কোনো হরমোন, ঠিক আছে। সিগন্যাল হাইপোথ্যালামাসের সবার আগে দিতে হবে। যদি হাইপোথ্যালামাস সিগন্যাল না দেয় তাহলে কোনো কাজ হবে না। হাইপোথ্যালামাস সিগন্যাল দিবে পিটুইটারি গ্ল্যান্ডে, এবার পিটুইটারি গ্ল্যান্ড আবার বিভিন্ন জায়গায় সিগন্যাল পাঠাবে। তাহলে মেইন আলটিমেটলি রাজা হইছে হাইপোথ্যালামাস এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় বিভিন্ন হরমোন আছে, এই হরমোন গুলো এই জায়গায় ছোট নাম দ্বারা আপনাদের বড় করে দেখাচ্ছি, 1 মিনিট। এই যে এই হরমোন গুলো আমাদের মেইনলি হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়, এগুলো এই জায়গায় প্রধান হরমোন। প্রথমেই আছে হইছে টিআরএইচ, শর্ট ফর্মে আমরা টিআরএইচ ডাকি, হাইপোথ্যালামাসের হরমোন। এটার পুরো মানে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এইগুলোর নাম আপনাদের লাগবে। এই নাম কটা দয়া করে মুখস্থ করবেন, যে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, এইগুলা নিঃসৃত হয়। প্রথমে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েডের নাম তো শুনছেন, এই থাইরয়েড গ্ল্যান্ডে স্টিমুলেট করে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। 2 নাম্বারে আছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন আমাদের স্টিমুলেট করে পিটুইটারি এসিটিএইচ কে, ঠিক আছে, অ্যাডেনো কর্টিকোট্রপিক হরমোনকে। ফলে আলটিমেটলি আমাদের যে অ্যাড্রেনালিন, কর্টিসল, আমাদের যেগুলো সেভ হরমোন, লাইফ সেভিং হরমোন, এগুলো সিক্রেশন হয়, ঠিক আছে। তাহলে 1 নাম্বার থাইরোট্রপিন হরমোন, 2 নাম্বার কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, 3 নাম্বারে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, আর একটা আছে গ্রোথ হরমোন। পরে হচ্ছে গ্রোথ হরমোন, একটা হচ্ছে জিএনআরএস, একটা জিএইচআরএস। গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কাজ হচ্ছে, এটা হচ্ছে আলাদা আলাদা কাজ করে। পুরুষদের জন্য যে হরমোন, যে টেস্টোস্টেরন এগুলারে স্টিমুলেট করে, আবার মহিলাদের জন্য ওভারির যেসব হরমোন ওইগুলারে আবার স্টিমুলেট করে, ঠিক আছে। মহিলাদের হরমোন কি? প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, আর পুরুষদের হরমোন টেস্টোস্টেরন। তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন গোনাডকে স্টিমুলেট করে, যে পুং জননতন্ত্রের হরমোন আর স্ত্রী জননতন্ত্রের হরমোন। তারপরে হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এই যে আমাদের গ্রোথ হয়, একটা বাচ্চা আস্তে আস্তে লম্বা হয়, বৃদ্ধি হয়, এইটার জন্য দায়ী হয়েছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন গ্রোথ হরমোনকে স্টিমুলেট করে। তারপর হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, সোমাটোস্ট্যাটিন বলা হয়, ঠিক আছে। সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন হচ্ছে একটা বয়সের পর চালু হয়, আমরা এজ বলে 18 থেকে 21 বছর পর গ্রোথ থেমে যায়। কারণ কি? তখন হচ্ছে এই সোমাটোস্ট্যাটিন রিলিজ শুরু হয় বেশি বেশি, ফলে আর একটা মানুষের গ্রোথ হয় না, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ডোপামিন। ডোপামিন আমাদের হচ্ছে অনেক কিছু করে, এর ভিতর মেইন একটা ফাংশন এই জায়গায় দেওয়া আছে, প্রোলাক্টিন ইনহিবিটরি হরমোন, ঠিক আছে। প্রোলাক্টিন ইনহিবিটরি হরমোন, প্রোলাক্টিন ইনহিবিটরি হরমোনের কাজ হচ্ছে বুকের দুধ নিঃসরণে বাধা দেয় আর কি, ঠিক আছে। বুকের দুধ নিঃসরণে বাধা দেয় হচ্ছে ডোপামিন আর কি। এই জন্য পুরুষদের কিন্তু বুকের দুধ হয় না, মহিলাদের হয়। এটা হচ্ছে আবার ওই সেক্স হরমোনের ফলে হয় আর কি, ঠিক আছে। তখন যখন প্রেগনেন্সি আসে তখন প্রোলাক্টিনের রিলিজ বাড়ে, তাই কিন্তু নর্মালি কিন্তু বুকের দুধ আসে না। আসে না কেন? এই জন্যই যে প্রোলাক্টিন ইনহিবিটরি হরমোন ইনহিবিট করে রাখে, সাপ্রেস করে রাখে, এই জন্যই হয় না। এই জায়গায় কয়েকটা ইম্পর্টেন্ট হরমোনের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের কোথা থেকে আরে সের মাথা।
কথাগুলো সেগুলো এই জায়গায় দেওয়া। তাহলে আমাদের মাস্টার অফ হরমোন বা মাস্টার অফ পিটুইটারি বলা হয় হাইপোথ্যালামাস, কারণে হরমোন সিস করে এন্ডোক্রাইন রেগুলেশন করে, হরমোন রেগুলেট করে। নাম্বার আমাদের অটোনমিক রেগুলেশন, একটু কি অটোনমিক যেসব পাঁচলাম হার্ট রেট, তারপর রেসপিরেটরি, ব্লাড প্রেশার, সুইটিং, এগুলো কন্ট্রোল করে। ঠিক আছে, এগুলো রেগুলেশন করে বা কন্ট্রোল করে। এই জায়গায় দুইটা কথা আছে দেখেন, সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। এই নিয়ে একটু কথা বলি। সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি কি? আমাদের শরীরে দুই ধরনের অ্যাক্টিভিটি আছে, সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক। যখন আমরা রিল্যাক্সে থাকি, রিল্যাক্স মোডে থাকি, তখন হয়তো আমাদের শরীরে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম চালু থাকে। ঠিক আছে, রিল্যাক্স মোডে থাকি তখন হচ্ছে প্যারাসিম্পেথেটিক। আর যখন আমাদের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আমাদের বডিতে এটা হয়ে যায় বদলে সিম্পেথেটিক। ঠিক আছে, নর্মাল কন্ডিশনে প্যারাসিম্পেথেটিক আর ইমার্জেন্সি কন্ডিশনে সিম্পেথেটিক। তারপর হাঙ্গার স্যাটিটরি বডি ওয়েট, এটা আগেও বলছি, এটা নতুন করে বলার কিছু নেই। যে আমাদের হাঙ্গার সেন্টার এইটার করে মানে ক্ষুধা লাগার যে সেন্টার। পরে আছে আমাদের থার্স্ট সেন্টার বা ওয়াটার ব্যালেন্সে হেল্প করে। তারপর হইছে আমাদের স্লিপ ওয়েক সাইকেল বা বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম বলা হয়। এটার সার্কাডিয়ান রিদম ও হাইপোথ্যালামাসের কাজ। ঠিক আছে, হাইপোথ্যালামাসের কাজ। সার্কাডিয়ান রিদম মানে এই যে আমরা ঘুমাই আর ঘুম থেকে উঠি, এটাও হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তারপর ইমোশনাল বিহেভিয়ার কন্ট্রোল, এটাও হাইপোথ্যালামাসের কাজ। আর রিপ্রোডাক্টিভ এন্ড সেক্সুয়াল ফাংশন কির মাধ্যমে করে? ওই যেগুলো বললাম, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন GnRH এর মাধ্যমে কন্ট্রোল করে। হরমোন গুলো তো দেখালাম। তাহলে আমাদের এইগুলো সব হচ্ছে হাইপোথ্যালামাস রিলেটেড। এতক্ষণ যা বলছি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের একটু ছবি দেখাই এইগুলোর ব্রেনের। এই যে দেখেন, ঠিক আছে, একটা ব্রেনের ছবি, নিচের এসে ব্রেনের ছবি আপনাদের দেয়া আছে সুন্দর করে। এরপর উপরে আবার ভাগ করে দিছে কোনটা হাইপোথ্যালামাস কোনটা থ্যালামাস। ঠিক আছে, নিচে একটা ব্রেনের ছবি দেয়া আছে, ছবির পর উপরে আবার ভাগ করে দেয়া আছে যে হাইপোথ্যালামাস কোনটা, পন্স কোনটা, পিটুইটারি এসে পরে থাকে। পিটুইটারি ব্রেনের পার্ট না। ঠিক আছে, পিটুইটারি ব্রেনের পার্ট না। তারপর এখানে এটা লাগবে না। এই জায়গায় আরেকটা ছবি আছে, এই জায়গায় আরেকটা ছবি, এই জায়গায় দিচ্ছে এই যে ব্রেন, দেখেন মাঝখান দিয়ে সবুজ সবুজ নার্ভ নেমে আসতেছে অনেকগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের ভিতরে আমাদের বিভিন্ন নার্ভ থাকে। ঠিক আছে, বিভিন্ন নার্ভ থাকে, যার ফলে আমরা এই যে সেন্সেশন, সেন্সরি যেগুলো ইম্পালস, যেগুলো আমরা পেইন, টাচ, এগুলো আমরা পাই হইছে এই স্পাইনাল কর্ডের নার্ভের জন্য। ঠিক আছে, স্পাইনাল কর্ডের নার্ভের জন্য। এই যে ভিতর থেকে দেখাইছে সবুজ সবুজ নেমে আসছে, এগুলো হচ্ছে স্পাইনাল কর্ডের পার্ট নার্ভ। আর মাঝখানে তো টোটালটাই ব্রেন। ঠিক আছে, টোটালটাই ব্রেন। এবার আসেন সেন্সেশন নিয়ে একটু কথা বলি। সেন্সেশন কি জিনিস? এই যে সেন্সরি পাথা এতক্ষণ বলতেছিলাম, সেন্সেশন হইছে তাই। সেন্সেশন কি? একটা প্রসেস যার মাধ্যমে হুইচ স্টিমুলাস ফ্রম ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট আর ডিটেক্টেড বাই রিসিপ্টর এন্ড ট্রান্সমিটেড থ্রু নার্ভ ইন্টারেক্টেড বাই ব্রেন। এর মানে কি? বিভিন্ন আমরা বাইরের এবং ভিতরের যে কোনো সেন্সেশন, যে কোনো অনুভূতি যার মাধ্যমে পাই, এটারই বলা হচ্ছে সেন্সেশন। ঠিক আছে, পাই কিসের মাধ্যমে? নার্ভের মাধ্যমে পাই। আর এটা ট্রান্সমিট করে কোথায়? ব্রেনে। ট্রান্সমিট করে ব্রেনে। এটা ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটাই হইতে পারে। সেন্সেশন দুই প্রকার এই জায়গায়, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। এক্সটার্নাল আর ইন্টারনাল কি? এক্সটার্নাল মানে বাইরের দিকের। বাইরের দিকে মানে কি? আপনি আঘাত পাইলেন, আপনারা কেউ সিমটি কাটলো বা আপনি ব্যথা পাইলেন, এটা হচ্ছে এক্সটার্নাল সেন্সেশন। আর ইন্টারনাল সেন্সেশন কি? আপনার হঠাৎ করে ডায়রিয়ার পর পেটে ব্যথা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল সেন্সেশন। বা আপনার বুকে ব্যথা করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল সেন্সেশন। মানে বডির ভিতরের যে সেন্সেশন আপনার ব্রেন বুঝতে পারতেছে, এটার বলি আমরা ইন্টারনাল। আর বাইরে থেকে কোনো কারণে আঘাত লাগলে বা যে কোনো কারণে যে কোনো সেন্সেশন হলে এটার বলি আমরা এক্সটার্নাল সেন্সেশন। আর এটা ক্যারি করে কির মাধ্যমে? নার্ভের মাধ্যমে। কম্পোনেন্ট অফ সেন্সেশন, সেন্সেশনে বুঝতে পারতেছি কিছু কম্পোনেন্ট তো অবশ্যই আছে। কি কি কম্পোনেন্ট আছে? প্রথমে আছে রিসিপ্টর। ঠিক আছে, রিসিপ্টর, আমাদের বডিতে অসংখ্য রিসিপ্টর আছে। রিসিপ্টরের মাধ্যমে ফার্স্ট হচ্ছে স্টিমুলাস ডিটেক্ট করে। ঠিক আছে, যে কোন জায়গায় সমস্যা। আপনার তো ব্যথা হইছে, ব্যথার জায়গা লাগবে, যে পেটে, হাঁটুতে না মাথায়, কোন জায়গায় ব্যথা, এইটা হচ্ছে রিসিপ্টর ডিটেক্ট করে। ওই জায়গায় রিসিপ্টর হইছে এর জন্য দায়ী। তারপর হচ্ছে নার্ভ। নার্ভ কি করে? এই যে রিসিপ্টর ওই জায়গায় ব্যথা বুঝলো, এই নার্ভ হচ্ছে এটা ক্যারি করবে। তারপর হচ্ছে সেন্ট্রাল পাথওয়ে, যেটা আমরা বলতেছি স্পাইনাল কর্ড। নার্ভ দিয়েছে স্পাইনাল কর্ডের মাধ্যমে যাবে কোথায়? ব্রেনে যাবে। সেন্সরি কর্টেক্স এরিয়া, এই যে ব্রেনের সেন্সরি কর্টেক্স এরিয়া আমরা একটু আগে পড়াইছি, যে অক্সিপিটাল লোবে আছে আমাদের হিয়ারিং, এইগুলো। হ্যালো, এ হৃদয় ভাই, ক্লাস চলে, কথা বুঝেন, এটা ফোন ধরতে পারি না। কই আছেন? তুমি কই? এই অফিসে? বাসায় 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 আন। ও আচ্ছা আচ্ছা, আমি এলো তোমার অফিসের সামনে। ও তাই, আনে দিকে ও আচ্ছা,
আচ্ছা ক্লাস চলে তাই লেগে রোমবার ক্লাস লওয়ার সময় এত ফোন দিয়ে স্টুডেন্ট হিসাব খুললে তারপর ফাইল এবং আমরা সোর্সের উপর ভাগ করে ফেলাই সেন্সেশন। আর কিছু আছে আমাদের ভিসেরাল সেন্সেশন। ভিসেরাল সেন্সেশন বলতে বোঝায় যে বডির ভিতরের যে পেইন্টিং এগুলা আর কি, ঠিক আছে। ভিসেরাল পেইন, পেটে ব্যথা, বুকে ব্যথা, এগুলা। তারপর বেসড অন মডালিটির উপর এক একটা সেন্সেশনের এক একটা নাম আছে। যেমন মেকানিক্যাল সেন্সেশন বলি আমরা, টাচ, প্রেসার, ভাইব্রেশন, এগুলোর আর সহজে আমরা এক নামে ডাকি মেকানিক্যাল সেন্সেশন। থার্মাল সেন্সেশন ডাকি আমরা হিট এন্ড কোল্ড, ঠিক আছে, যে ঠান্ডা লাগা গরম লাগা, এটারে বলি থার্মাল সেন্সেশন। নয়েসেসিপটিভ রিসিপ্টর বা সেন্সেশন বলি ব্যথাকে, ঠিক আছে, নয়েসেসিপটিভ। তারপর কেমিক্যাল সেন্সেশন, এই যে স্মেল, গন্ধ, টেস্ট, স্বাদ, এগুলোরে বলি কেমিক্যাল সেন্সেশন। আর ইলেকট্রোম্যাগনেটিক সেন্সেশন আমাদের ভিশন, এটা লাগবে না। ইলেকট্রিক ম্যাগনেটিক সেন্সেশন আমরা বলি না ওইভাবে, ভিশন আলাদাভাবেই আমরা পঞ্চেন্দ্রিয়র মধ্যে বলি। উপরের গুলা কেমিক্যাল, নয়েসেপটিভ, থার্মাল, মেকানিক্যাল। ফাংশনের উপর এটা এই যে আগেরটা আর এটা সেম, ঠিক আছে, এটা আলাদা কিছু না, একই জিনিস। এবার আসেন কেমিক্যাল মেসেঞ্জার। এই যে একটু আগে রিসিপ্টরের কথা বলছিলাম, রিসিপ্টর এক ধরনের আমাদের কেমিক্যাল মেসেঞ্জার এর পার্ট। আগে রিসিপ্টরটা একটু বলে নি, রিসিপ্টর কি জিনিস। রিসিপ্টর হচ্ছে স্পেসিফিক প্রোটিন, ঠিক আছে, আমাদের বডিতে স্পেসিফিক প্রোটিন যার সাথে কেমিক্যাল মেসেঞ্জার একটু আগে যেটার নাম বললাম এরা বাইন্ড করে, ঠিক আছে। রিসিপ্টর হচ্ছে আমাদের স্পেসিফিক কিছু জায়গা আছে, আমাদের এক একটা জায়গার জন্য এক এক ধরনের রিসিপ্টর আছে। এই রিসিপ্টরের সাথে আমাদের যে কেমিক্যাল মেসেঞ্জার গুলো বাইন্ড করে, বাইন্ড করার ফলে আমরা সবকিছু বুঝতে পারি, ঠিক আছে, বুঝতে পারি। তাহলে রিসিপ্টর কি স্পেসিফিক প্রোটিন, আমরা এটারে ভালোবাসায় বলি প্রোটোপ্লাজমিক ম্যাক্রোমলিকুল, ঠিক আছে। প্রোটিনের বড় সাবস্টেন্সটি বলা হয় প্রোটোপ্লাজমিক ম্যাক্রোমলিকুল, যার সাথে কেমিক্যাল মেসেঞ্জার গুলো বা কেমিক্যাল সাবস্টেন্স গুলো হইছে বাইন্ড করে, একত্রিত হয়। একত্রিত হওয়ার ফলে হইছে একটা রেসপন্স পাই, আমরা সবকিছু বুঝতে পারি। তাহলে এবার আসেন এই কেমিক্যাল মেসেঞ্জার তাহলে কি জিনিস। কেমিক্যাল মেসেঞ্জার কি জিনিস? কেমিক্যাল মেসেঞ্জারের ভিতরে অনেক কিছু আছে। প্রথমে হইছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার এক ধরনের কেমিক্যাল, আমি আগেও বলছি এক ধরনের কেমিক্যাল। আমাদের বডিতে অনেক ধরনের নিউরোট্রান্সমিটার আছে। এই জায়গায় এক্সাম্পল আছে এসিটাইলকোলিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, সেরোটোনিন, গাবা, গ্লুটামিন। এক একটার কাজ এক এক রকম, ঠিক আছে, এক একটা এক এক ভাবে কাজ করে। আমাদের এই নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়েছে নিউরন থেকে, ঠিক আছে, নিউরন থেকে। আমাদের যে ব্রেনের নিউরন আছে এই নিউরন থেকে এগুলো রিলিজ হয়ে আমাদের কাজ করে। এক নাম্বারই আমাদের নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। দুই নম্বরে হরমোন। এই যে একটু আগে আমরা হাইপোথ্যালামাসের হরমোন পড়ছি, এরকম নানা হরমোন আছে আমাদের বডিতে। ইনসুলিন সব থেকে কমন হরমোন, ইনসুলিন, আপনারা যেটার সাথে পরিচিত, ঠিক আছে। ইনসুলিন, কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যাড্রেনালিন, এগুলো সব আমাদের হরমোন। তাহলে দুই নাম্বার হচ্ছে আমাদের হরমোন। হরমোন হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, সাধারণত ব্লাডের মাধ্যমে এরা যাতায়াত করে, ঠিক আছে। তাহলে কেমিক্যাল মেসেঞ্জার আমাদের। আর এই যে ড্রাগ খাই আমরা, যে ওষুধ খাই, ঠিক আছে, ওষুধও কিন্তু এক ধরনের আমাদের কেমিক্যাল মেসেঞ্জার, ঠিক আছে। ওষুধও কেমিক্যাল মেসেঞ্জার, কিন্তু ওষুধ আমরা এই জায়গায় লিখি নাই কেন? ওষুধ নরমাল না। আমাদের বডিতে কি ওষুধ থাকে না, মেডিসিন থাকে না। আমাদের বডিতে নরমাল যেগুলো, নরমালের নিউরোট্রান্সমিটার থাকে, হরমোন থাকে, ঠিক আছে। এগুলোই হচ্ছে আমাদের রিসিপ্টরের সাথে বাইন্ড করে। আর যখন ওষুধ খাই, ওষুধও কিন্তু রিসিপ্টরের সাথে বাইন্ড করেই কাজ করে। ওষুধ কিন্তু একা একা কাজ করতে পারে না, এটা প্রত্যেকটা ওষুধের এক একটা রিসিপ্টর আছে, রিসিপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। বলেন আপনারা বুঝতে পারছেন কিনা, বলেন আগে। আর একটা ছোট্ট টপিকস আছে, এটা পড়াবো, আগে বলেন সমস্যা আছে কিনা বা বুঝতে পারছেন কিনা। আজকে টপিকস কিন্তু কঠিন তুলনামূলক অনেক, না বুঝতে পারলে জিজ্ঞেস করেন। আমার এই ওয়েবসাইট প্লে স্টোরে না স্যার আপনি কন্টিনিউ করেন, আমি শেষে আবার আলোচনা করবো ওনাদের সাথে। আচ্ছা ঠিক আছে। গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। আচ্ছা, আমাদের লাস্ট আর একটা পার্ট আছে সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের জয়েন্টের ক্লাসিফিকেশনটা আগে একটু দেখাইনি। আমাদের জয়েন্ট তিন প্রকার সাধারণত, ঠিক আছে। প্রথমে আসেন জয়েন্ট তিন প্রকার, ঠিক আছে। জয়েন্টে আমরা সিম্পল জয়েন্ট, কম্পাউন্ড জয়েন্ট, কমপ্লেক্স জয়েন্ট, তিন ভাগে ভাগ করি। জয়েন্টকে তিন ভাগে ভাগ করি। জয়েন্ট মানে কি? সন্ধি। আমাদের বডিতে অনেক জয়েন্ট আছে, এই জয়েন্ট তিন প্রকার, সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স। সিম্পল জয়েন্ট কাকে বলে? যেই জায়গায়
দুইটা বোনসের হয়, এইটাকে বলি আমরা সিম্পল জয়েন্ট। ঠিক আছে, এই জায়গায় খালি দুইটা বোনস দেয়, এই জায়গায় অনেকগুলো বোনস দেয় না, দুইটা বোনসের মধ্যে যে জয়েন্ট এটারই বলি আমরা সিম্পল জয়েন্ট। ঠিক আছে, সিম্পল জয়েন্ট। কম্পাউন্ড জয়েন্ট কাকে বলি, এই জায়গায় আমাদের তিনটা দেয়। ঠিক আছে, তিনটা আর্টিকুলেশন সারফেস দেয়। আর কমপ্লেক্স জয়েন্ট কাকে বলে, এই জায়গায় হচ্ছে দুইটা আর্টিকুলেশন জয়েন্ট বা তিনটা বোনস দেয়। ঠিক আছে, কম্পাউন্ড হচ্ছে তিনের অধিক বোনস, বোনসের বা হাড়ের হিসাব করলে সিম্পল হয়েছে জাস্ট দুইটা বোনস, কম্পাউন্ড হয়েছে তিনের বেশি মানে 4, 5, 6 যত হোক, আর কমপ্লেক্স হয়েছে তিনটা বোনস দেয়। ঠিক আছে, তিনটা বোনস মানে হয়েছে দুইটা আর্টিকুলেশন সারফেস, আর যখন 4, 5, 6 হবে তখন তিনটা আর্টিকুলেশন সারফেস হবে। তাহলে জয়েন্ট আমাদের তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আর একভাবে জয়েন্টের ক্লাসিফিকেশন হয়, এটা একটু সহজ তুলনামূলক। এই ক্ষেত্রে আমরা বলি সিনাথ্রোসিস, এম্পিয়াথ্রোসিস আর ডায়াথ্রোসিস। আপনাদের মেইনলি লাগবে সাইনোভিয়াল জয়েন্ট বা ডায়াথ্রোসিস এর কথা, আমরা সাইনোভিয়াল জয়েন্টই চলে যাই। সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে আমাদের সব থেকে বডির কমন জয়েন্ট, এই যে আমরা যত মুভমেন্ট করি এই মুভমেন্ট করা জয়েন্ট গুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। পায়ের মুভমেন্ট বলি, হাতের মুভমেন্ট বলি, কবজির মুভমেন্ট বলি, এগুলো সব হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, আর বাকি যেগুলো এগুলো আমাদের অত মুভমেন্ট হয় না, যেমন সিনাথ্রোসিস যেটার কথা বললাম এটার কোনো মুভমেন্টই নেই, এটা একদম ইমুভেবল। এই যে আমাদের যে মাথার খুলির মুভমেন্ট কি আছে, কোনো খুলির ভিতর কিন্তু আমাদের 7-8টা বোনস আছে, এগুলো আপনি ইচ্ছা করলে কিন্তু নাড়াতে পারবেন, এগুলোর কোনো মুভমেন্ট নাই। এইটার ইংলিশ টার্ম সুচার বলা হয়। ঠিক আছে, সুচার বলা হয়, এটা ইমুভেবল। তাহলে সিনাথ্রোসিস হচ্ছে একদম টোটালি ইমুভেবল। তারপর মাঝখানে যেটা আছে অ্যাম্পিয়াথ্রোসিস, এটারও অত ভালো মুভমেন্ট আমাদের নাই। এই যে আমাদের কোমর দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের মুভমেন্ট করতে পারবেন না, সামান্য মুভমেন্ট একটু বাঁকা করতে পারেন, বাট মুভমেন্ট নাই। কিন্তু ডায়াথ্রোসিস যেটি, এটার আমাদের মোটামুটি সব মুভমেন্টই ডায়াথ্রোসিসের আছে। পায়ের যে হাড়গুলা বা পায়ের যে জয়েন্ট, হাতের যে জয়েন্ট, এগুলো সব হচ্ছে ডায়াথ্রোসিস। এইগুলোর এই ডায়াথ্রোসিসের আর একটা সহজ নামই হচ্ছে সাইনোভিয়াল। ঠিক আছে, সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট। এই সাইনোভিয়াল জয়েন্ট আমাদের বডিতে অনেক ধরনের আছে, এর ভিতর কিছু টাইপ আছে, কিছু আছে প্লেন, কিছু আছে হিঞ্জ, কিছু আছে পিভট, কিছু আছে কন্ডাইল, কিছু আছে স্যাডেল, কিছু আছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের নাম। এক একটা জয়েন্ট এক এক ভাবে কাজ করে, এই অনুসারে এগুলোর নাম আর কি দেয়া হয়েছে আর কি। ঠিক আছে, বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট, স্যাডেল টাইপ অফ, কন্ডাইল, পিভট, হিঞ্জ, প্লেন। এই আমাদের 6 ধরনের সাইনোভিয়াল জয়েন্ট আছে। 6 ধরনের ভিতর প্রথমেই আসছেন প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন সাইনোভিয়াল জয়েন্ট কোথায়, যে হাতের আঙ্গুল আমাদের। ঠিক আছে, আমাদের যে হাতের আঙ্গুল গুলা, প্রত্যেকটা আঙ্গুলের ভিতর যে জয়েন্ট গুলো আছে এগুলো সব প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এগুলোর মুভমেন্ট হয় গ্লাইডিং মুভমেন্ট, এছাড়া অন্য কোনো মুভমেন্ট হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, হাতের আঙ্গুল। ঠিক আছে, তারপর 2 নম্বরই আসে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটার এক্সাম্পল কোনটা, এটা হচ্ছে আমাদের কনুই এলবো। ঠিক আছে, এলবো বা কনুইটারে বলা হয় হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা সাধারণত ফ্লেকশন আর এক্সটেনশন হয়, এছাড়া আর কিছু হয় না। ফ্লেকশন আর এক্সটেনশন কি, এই যে হাত উপরে উঠাই আবার নিচে নামাই, এইটারই বলে ফ্লেকশন আর এক্সটেনশন। ঠিক আছে, এলবো জয়েন্ট হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে আমাদের পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট কোথায়, যে আমাদের ঘাড়। ঠিক আছে, ঘাড়, এইটারে বলা হয় পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের টোটাল ব্রেনের ওয়েটটা হচ্ছে এই ঘাড়ের উপর আর কি, আমাদের টোটাল মেরুদণ্ডের উপর। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা সাধারণত রোটেটরি মুভমেন্ট হয়, আমরা ঘাড় রোটেট করতে পারি। ঠিক আছে, রোটেট মানে কি, ঘুরাইতে পারি। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখে না, তাহলে এই জন্য এটা হচ্ছে রোটেশন মুভমেন্ট বলা হয় এই পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে কন্ডাইলয়েড সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলয়েড বা এলিপসয়েড, দুই যে কোনো একটা বললেই হয়। এটা হচ্ছে আমাদের কবজি। ঠিক আছে, হাতের কবজি রিড জয়েন্ট আর কি, যে জায়গায় গড়ি পড়ে, হাতের কবজিটা হচ্ছে এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এর বাই অ্যাক্সিয়াল মুভমেন্ট হয়। তারপর আসেন স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আর বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট প্লাস আরেকটা হচ্ছে আমাদের এই যে হিপ জয়েন্ট আর কি, কোমরের যে জয়েন্ট, এটাও বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, বল এন্ড সকেট নাম হয়েছে কেন, এই জায়গায় হয়েছে এই যে বলের মতো একটা অংশ থাকে আর সকেটের মতো একটা অংশ থাকে। বল থাকে কি আর সকেট থাকে কি, দাঁড়ান আমি ছবি দেখাচ্ছি। বল এন্ড সকেট টাইপ অফ, এই যে ছবি দেখেন, বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আমাদের যে হাতের যে
কাঁধের যে জয়েন্টটা, ঠিক আছে, এইটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিউমেরাসের মাথারে বলতেছি আমরা বল, আর সকেট বলতেছি স্ক্যাপুলারকে, ঠিক আছে। এটা বোনসের ক্লাস যখন নিব আপনারা আরো ডিটেলসে বোনসের নাম বললে আপনারা বুঝতে পারবেন। এই থেকে হাতের যে আমাদের বড় বোনস, এটার নাম হচ্ছে হিউমেরাস, ঠিক আছে। আর কাঁধের এই যে বোনস, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার মাথার মধ্যে হচ্ছে হিউমেরাসের মাথা থাকে, ঠিক আছে। এই জন্য নাম হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। আবার সিমিলার ভাবে এই যে যদি আমরা কোমরের কথা বলি, ওই জায়গায় দেখেন যে আমাদের পায়ের বোনস ফিমার, যে কোমরের যে ইটা হিপ বোন এর মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, এই জন্য নাম হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ জোসেফ কই? জোসেফ রুহুলের দাঁড়িয়ে গেছে গাড়ি থেকে। গাড়ি থেকে মানে সাইনোভিয়াল জয়েন্টের গুরুত্ব কি এটা লেখা নাই এই জায়গায়। সাইনোভিয়াল জয়েন্টের মেইন গুরুত্ব হচ্ছে আমাদের যে এই যে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস হয়, ঠিক আছে, বা পানি জমে বা ইনফেকশন, এগুলো সব সাইনোভিয়াল জয়েন্টই সাধারণত হয়। অন্য কোনো জয়েন্টে কিন্তু এগুলা হয় না, হয় সব সাইনোভিয়াল জয়েন্টে। যত রোগ হয় যে আর্থ্রাইটিস জনিত বাতের রোগ যেগুলারে বলা হয়, সব সাইনোভিয়াল জয়েন্ট। এই জন্য আমাদের সাইনোভিয়াল জয়েন্টের এত গুরুত্ব আর কি। পরীক্ষা দিতে গেছে হাসান ভাই যায় না তো কাল পরীক্ষা না পরীক্ষা কিসের? বলেন, আপনাদের কোশ্চেন থাকলে বলেন। আমার পড়ানো আজকের টপিকস মোটামুটি হয়েছে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন। ম্যাম নে করেন না, অমুক সমুক এই কইতেছে। বাদ করার বাদ কম না ফুল ইডার সেলে মিলে করছে কিনা করছে ইমাম ভাই আনবে ইমাম ভাই ফোন করলে আমার কথা কইতে কবে? স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাসটা নেওয়ার জন্য। তো স্যার, আমি আপনাকে আপাতত যেহেতু